সাগর, হ্যাঁ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাড়িটা কি পাশেই? এটা হলো কুষ্টিয়া হরিপুর ব্রিজ। কুষ্টিয়া হরিপুর ব্রিজের নিচেই এই সাইডে সাগরের বাড়ি। জুলাই যোদ্ধা আহত মারাত্মক ধরনের। তোমার কোথায় কোথায় গুলি আছে শরীরে এখনো? গুলি আছে এখন হচ্ছে এখানে মাথার মধ্যে আছে কয়েকটা, আর শরীর থেকে মোটামুটি বের করা হয়েছে অনেকগুলো, যে কপালের এখানে সব গুলি আর শারীরিকভাবে। পায়েতে কোথাও? হ্যাঁ, সারা শরীরেই লাগছিল, ওগুলো আস্তে আস্তে হয়ে গেছে। তারপরে যা হাতের ইসে লাগছিল, এই যে এগুলা কেটে কেটে বের করা হয়েছে। তুমি কি কোনো কাজ কাম করতে পারছো? না, আমি শারীরিকভাবে খুব অসুস্থ, মাঝে মাঝেই সেন্সলেস হয়ে যাই মাথায় লাগার পর থেকে, যার জন্য বাড়ি থেকেই খুব একটা বেরোয় না এখন বাইরে। চিকিৎসা কোথায় নিয়েছো? চিকিৎসা বেশিরভাগ করছে 8 দিন হাসপাতাল থেকে আর সদর হাসপাতালে। আজ আমি এক আহত জুলাই যোদ্ধার গল্প বলবো। কাল সকালে হঠাৎ করেই আমি তার বাসায় চলে যাই। কুষ্টিয়া হরিপুর ব্রিজ সংলগ্ন আদ্দিন হাসপাতালের পাশেই ওর বাসা। নাম আবু সাইদ সাগর। 2 সন্তান ও বউ নিয়ে নিদারুণ কষ্টে কাটে সংসার। ও কোনো কাজ করতে পারে না। রোদে বেরোলে অথবা সামান্য পরিশ্রম করলেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। মাথা, মুখ, পিঠ, বুক ও শরীরের অন্যান্য অঙ্গে অসংখ্য গোলাবারুদের স্প্লিন্টার ঢুকে আছে। সেগুলোই তাকে যন্ত্রণা দেয় সবসময়। এটা কুষ্টিয়া সদর হাসপাতালে 8/8/2024। যে এখান থেকে ছাড়পত্র নিয়েছিলে কবে কুষ্টিয়া হাসপাতাল থেকে? কুষ্টিয়া হাসপাতালে এখানে যাই, আমার যে কপালে থেকে স্প্রিংটা বের করে ওই হুম। দিনই ফিরে আসে, বলে যে এখানে থাকা লাগবে না, শুধু এই ওষুধগুলো অ্যাপ্লাই করলেই চলবে। ও, আর তুমি তুমি যে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছো, সেইটা যে তুমি রেজিস্টার্ড একজন জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, সেটার সেটার হিসেবে আছে যে আমার এই যে আমাদের মহান মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা আবু সাইদ, ওর ছোট নাম হচ্ছে সাগর। আদ্দিন হাসপাতালের পাশে হরিপুর কুষ্টিয়া যে ব্রিজ সেতু, সেই সেতুর পাশেই ওর এই বাড়িটা। তোমার চিকিৎসার কাগজপত্রগুলো যদি একটু দেখাও। 2024 সালের 4 আগস্ট কুষ্টিয়া বার্মিজ গলি থেকে আবু সাইদ প্রথম চিকিৎসা কাগজপত্রের আন্দোলনরত মধ্যে অবস্থায় এটা গুলিবিদ্ধ আছে হচ্ছে হয়। এক্সরে রিপোর্ট। সহযোদ্ধারা তাকে উদ্ধার করে আদ্দিন হাসপাতালে ভর্তি করে দেয়। অপারেশন করে কিছু গুলি বের করা হয়। পরদিন 5 আগস্ট সকালে হাসপাতালের বেডে শুয়ে নিকটবর্তী থানা মোড় থেকে সহযোদ্ধাদের মুহুর্মুহু মিছিলের শব্দ ও গোলাগুলির মুখে আওয়াজ মাথায় শুনতে পায়। স্প্রিন্ট গুলো দেখা যাচ্ছে বোধহয়, তাই না? জি, একটা, দুটো, তিনটা, চারটা বোঝা যাচ্ছে। কপালের ইসে এখনো আবার হয়ে গেছে, ঝাঁপিয়ে পড়ে এই যে আন্দোলনে। ওই দিন কাটি কাটা। কুষ্টিয়ায় 11টি লাশ পড়েছিল। আহত হয়েছিল শতাধিক। ওই একই অন্য সাইড থেকে ওঠানো, তাই না? জি, জুলাই বিপ্লবের একজন সক্রিয় সহযোদ্ধা হিসেবে আমি অনেক ঘটনারই চাক্ষুষ সাক্ষী। সেদিন রক্তাক্ত রাজপথ থেকে বারবার ছুটে গিয়েছি হাসপাতালে। সকলের চোখে মুখে দেখেছি প্রচন্ড ক্ষোভ আর ঘৃণার ছাপ। এটা হচ্ছে 5 তারিখে, 5, 8, 5 তারিখ। 24। তুমি কি একদিনই আহত হয়েছিল? না, আমার 2 দিনে আহত হয়ে 4 তারিখ এবং 5 তারিখ। তো 4 তারিখে আহত হয়েছিল, সেই কাগজ আছে? আর 4 তারিখের কাগজ, জি, ও, এটা এটা 4 তারিখ। এটা হচ্ছে 4 তারিখে, 4, 8, 24। এটাও আর দিনে? জি, আবু সাইদ সাগর এদিন দুপুরে আবার মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়। সহযোদ্ধারা তাকে আবার উদ্ধার করে পুনরায় আদ্দিন হাসপাতালে ভর্তি করে দেয়। আবার অপারেশন চলে, কিন্তু সব স্প্লিন্টার শরীর থেকে বের করা সম্ভব হয় না। আবু সাইদরা তাদের জীবনের সব কিছু দিয়ে আমাদের স্বাধীনতা এনে দেয়, কিন্তু ওরা যারা বেঁচে আছে তাদের দুঃখ, কষ্ট ও নিদারুণ যন্ত্রণার খবর কেউ রাখে না। আমার মাথায় গুলি লাগার পর থেকে মাথায় প্রচন্ড যন্ত্রণা করে, মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ে যায়। আর সে কারণে আমি বাড়ির থেকে বের হতে সাহস পাই না। এই আহত হওয়ার পর থেকে এ পর্যন্ত 4 বার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। আর তার মানে তুমি পরিপূর্ণ একজন বেকার এখন। জি, আমি এখন সংসারে কে কে আছে? সংসারে আছে বাবা মা, আমার স্ত্রী আর 2টা সন্তান, একটা মেয়ে একটা ছেলে। মেয়ে পড়ছে এবার হচ্ছে ক্লাস 6-এ, আর ছেলে ক্লাস 3-তে। আহত হলে এটা কোথায়, কুষ্টিয়ার কোথায়? এটা ছিল হচ্ছে আমাদের থানার মোড়ের একটু এই পাশে, যে রোটারি চক্ষু হাসপাতাল আছে, রোটারি চক্ষু হাসপাতালের সামনে। আর থানার মোড়ের ব্যারিকেড দিয়ে পুলিশ ছিল, ওই জায়গা থেকে গুলি করছিল তারা। এটা 4 তারিখ। যে 4 চার তারিখে তারিখে তুমি চিকিৎসা নিলে, 4 তো তারিখে 5 তারিখে তুমি আবার কেন গেলা?
এমন অবস্থা ছিল যে আমি স্প্রিন্টার গুলো বের করার পরে শরীরে লাগছিল, হাতে পায়ে স্প্রিন্টার লাগছিল, ওগুলো বের করার পরে মোটামুটি ফিল করছিলাম, কিন্তু বাড়িতে এসে আর ওই রকম পরিস্থিতি দেখে নিজেকে সংযত রাখতে পারি না। দেখলাম যে নিজের যখন চলাচলের মতো অবস্থা আছে, তখন আমার ঘরে বসে থাকলে কেমন হিসাবে। আর তখন তো জানতাম না যে 5 তারিখেই সরকার পতন হবে। তার মানে নিজেদের অবস্থানে ফিরে যুদ্ধটা আসতে অনেক হবে। লম্বা হতে পারে, তুমি এটাই তো মনে করছিলে। যে আমি এই করছিলাম যে আমি যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এনার্জি আছে বা চলার মতো ক্ষমতা আছে, আমি ততক্ষণ পর্যন্ত পাশে থাকার চেষ্টা করি। আর যদি আমি এর চাইতে বড় কিছু হতে পারতো, এটাই যদি ছড়াগুলি না হয়ে সিঙ্গেল বুলেট হতো, তাহলে পরে হয়তো ওইখানে আমার প্ল্যান যেতে পারতো। যার জন্য আমি এই ক্যারিয়ার থেকে আবারও বেরিয়ে যাই, যে যদি আমার উপস্থিতি, একজনের উপস্থিতিতেও অনেকটা হবে, যে সে চিন্তা করে এই বস্তু যে আমি একজন না গেলে হয়তো কিছু হবে না, কিন্তু আমি একজন থাকলে পরে সেখানে আরো যারা আছে তারা মানসিক ভাবে একটু জোর পাবে যে না, সে গতকালকে আহত হয়েছে, তারপরও সে আজকে আমাদের মাঝে আসছে। তাহলে মানুষের বিবেকের কারণে আমি সেখানে গেছি। আমি চাইছিলাম যে আমার মতো অন্যরাও অন্তত বিবেকটাকে জাগ্রত করে এই পরিস্থিতি থেকে এই করে, যে যারা আন্দোলনের সম্পৃক্ত আছে তারা তো অন্যায় কোনো আবদার করে যায় নাই, কিন্তু তাদেরকে সেই জন্য জীবন দিয়ে যদি করতে হয়, এটা কেমন, সে দেশে কি বাক স্বাধীনতা নেই? এই চিন্তা করি আমি বেড়ে যাই যে রংপুরের শহীদ আবু সাইদের কথা আমরা জানি, কিন্তু এরকমের অনেক আবু সাইদ আছে, ওর নামও আবু সাইদ। তারা হয়তো শহীদ হননি, কিন্তু শহীদ হওয়ার চেয়ে পঙ্গু হয়ে পড়ে থাকা এটা অনেক বেশি যন্ত্রণার। একটা পরিবারকে তাকে বই নিয়ে বেড়াতে হয়, কোনো কাজ করতে পারে না, আয় রোজগারের পথ তার পুরোটাই বন্ধ। যেহেতু সে সেন্সলেস হয়ে পড়ে যায় নানাবিধ সমস্যার কারণে, সে পুরোপুরি একজন বেকার। কিন্তু এদের এই আবু সাইদদের মতো লোকদের কারণেই, এই সমস্ত বীর যোদ্ধাদের কারণেই, যারা জীবনকে বাজি রেখে এই জুলাইকে এনেছিল, তাদের কারণেই কিন্তু আমরা আজকে একটা অভ্যুত্থান পেয়েছি, আমরা একটা পরিবর্তন পেয়েছি। আমরা হাসিনা রেজিম, একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে বিদায় করতে পেরেছি। এখন আমরা স্বাধীন মনে করি। জানি না কতটুকু স্বাধীন আমরা হতে পেরেছি, তবে ওদের কারণে আমাদের এটা হয়েছে। তুমি কি কোনো সরকারি অনুদান পেয়েছো? এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে 1 লাখ টাকা রিটার দেয় সেটাই পাই, তাছাড়া এখন পর্যন্ত আর কোনো জায়গা তুমি থেকে কোনো যেহেতু, হ্যাঁ আমি বুঝেছি, যেহেতু তুমি একদমই কোনো কাজ করতে পারো না, তোমার সংসার আছে, বাচ্চা আছে, পড়াশোনা করে, এই অবস্থায় তুমি আসলে কি চাও? সরকার যে অনুদান দিবে বা মাসে মাসে কিছু দিবে কি দিবে না আমি জানি না, কিন্তু এই সমাজের তো একটা দায় দায়িত্ব রয়েছে। তুমি এই সমাজের কাছে কিছু কি প্রত্যাশা করো? এই ধরনের প্রত্যাশা নিয়ে তো এসে যায় নাই আন্দোলনে, কিন্তু এখন পরিস্থিতির কারণে আমি অবশ্যই সেটা যাওনি, ওটা অবশ্যই সেটা যাওনি, কিন্তু এখন এই পরিস্থিতি তো পরিস্থিতির তোমার কারণে আমার অনুকূলে নাই। আমার এই যে যদি সমাজে যারা হচ্ছে ভালো সেটেল পর্যায়ে আছে, বা বিভিন্ন রাষ্ট্রীয় কিছু পরিচালনা করছে, তারা যদি একটু পাশে দাঁড়ায়, আমার মতো যারা আছে তাদের জন্য, এটা এই যে মানবতার জীবনযাপন করছে, এটা আমার জায়গায় না আসলে পারে অন্যরা বুঝতে পারবে না। আর একজন পুরুষ মানুষ যদি তার কোনো রুজি রোজগার না থাকে, তাহলে পরে তার সংসার পরিচালনা করা অনেক কষ্টকর হয়ে যায়। যেমন 2টা সন্তান আল্লাহর রহমতে এমন ভাবে করে আছে, তারা অনেক কিছু বাবা মার কাছে এক্সপেক্ট করতে পারে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার দিকে চিন্তা করে এই ছোট বাচ্চারা আমার কাছে কোনো আবদার করে না, কিন্তু এই যে মনের কাছে খুব কষ্ট লাগে যে আমার সন্তানদের পাশে বাবা হয়ে আমি দাঁড়াইতে পারি না, তাদের কোনো প্রত্যাশা পূরণ করতে পারি না। এই বয়সী বাচ্চাদের যে এক্সপেকটেশন থাকে তার কোনো কিছু আমি পূরণ করতে পারি না। মানসিকভাবে আমি প্রচন্ড বিপর্যস্ত। আহ, বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছেন এবং সমাজ ব্যবস্থায় ঠিক আছে, অবদান ঠিক রাখছে আছে, তারা। ঠিক আছে আবু সাইদ। আবু সাইদ যেটা বলতে চেয়েছে যে সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন যারা জোলাইকে ধারণ করেন, অথবা জোলাইকে আমরা সবাই এখন ধারণ করি, আমরা এটাই ধরে নিব যে এদেশের প্রত্যেক মানুষ এটা চেয়েছিল, পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনটা ওদের কারণে এসেছে, ওরা জীবন বাজি রেখে পরিবর্তনটা এনেছে, আমরা সেই পরিবর্তনটা পেয়েছি। এই পরিবর্তন যারা এনেছে, যারা এখনো অক্ষম, কাজ করতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোর যে আকুতি আমরা আবু সাইদ সাগরের মুখ থেকে শুনলাম, এটি হচ্ছে কথা। যে সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, ব্যবসায়ী মহল আছেন, অনেক বড় চাকরিজীবী আছেন, অনেক সংস্থা আছেন, অনেক এনজিও আছে, অনেক সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের দপ্তর আছে, যারা বিভিন্ন ধরনের প্রজেক্ট বের করতে পারেন, বিভিন্ন ধরনের সহযোগিতার হাতটা প্রসারিত করার যাদের সুযোগ আছে, তাদের কাছে আবু সাইদ সাগরের পক্ষ থেকে, বা ওর পক্ষে হয়তো সেটা ও বলতে চাচ্ছে না, আমি যেটা ফিল করি সেটা হলো সাগরের পাশে এই সংস্থাগুলো, বিভিন্ন ধরনের ধনাঢ্য ব্যক্তি, তারা একটু যদি সহানুভূতির হাতটা বাড়িয়ে দেয়, তাহলে ও ওর বাচ্চা নিয়ে, সংসার নিয়ে
একটু ভালো পর্যায়ে যেতে পারবে বা একটুখানি চলতে পারবে, এটা আমরা মনে করি। আবু সাইদ আমার সাথে যোগাযোগ রাখে বহুদিন ধরে, মেসেঞ্জারে ওর সাথে আমার কথাবার্তা হয়, অনেক কথা হয়। আজকে আমি ওর বাসায় এই সকালবেলা এসেছি ওর সাথে একেবারে সাক্ষাতে কথা বলার জন্য। আমার আরো আগে উচিত ছিল ওর বাসায় আসা, কিন্তু আমি আবার সেটা পারিনি। আমি দুঃখ প্রকাশ করছি। একই সাথে ওকে সহযোগিতা করার জন্য যারা মনস্থির করবেন তাদের জন্য ওর যে বিকাশ বা নগদ নাম্বার, যে মোবাইল ব্যাংকিং এর যে নাম্বারটা থাকে এই ভিডিওর স্ক্রিনে আপনারা সেটা পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।